স্যারকে অনেক ধন্যবাদ এরকম একটা। জোরে জোরে তোমাকে ইন্টারভিউতেও বলতাম, জোরে কথা বলো। হ্যাঁ জোরে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এখানে একটা এরকম গেট টুগেদার অর্গানাইজ করার জন্য, আর এখানে সবাইকে অনেক অনেক অভিনন্দন সাকসেস পাওয়ার জন্য। তো আমি সঞ্জু গায়েন, আমি হুগলির বৈদ্যবাটিতে থাকি। 2017-এ ডিপ্লোমা পাস করি। ডিপ্লোমা পাস করার পর ক্যাম্পাসিংয়ে LNT পেয়ে যাই। তো যখন ডিপ্লোমা পাস করি তখন এই সমস্ত চাকরি, গভর্নমেন্ট জবের ব্যাপারে জানতাম না। তো তখন LNT পাওয়া মানে একটা ড্রিম ছিল, যে সেহেতু সিভিল থেকে পড়ছি তো LNT মানে লাইফ সেট, এরকম মনে হলো। তারপর এলএনটি মানে লাইফ সেট, এরকম মনে হয়েছিল, তখন জানতাম না। তখন মনে হয় ফ্রেশার্স থেকে যে এলএনটি মানে হচ্ছে স্বর্গের চাকরি। একদম স্যার। কিন্তু ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে LNT মানে একদম পুরো যতটা এনার্জি আছে সবটা পুরো চুষে নেওয়ার জন্য LNT। অন্য যে কোনো কোম্পানির ছেলেদের সাথে কথা বলতাম, তো কোথাও গিয়ে মনে হতো যেন আমরাই মানে LNT তে যারা আছে তারা সব থেকে বেশি বোধহয় খাটছে, এরকম ব্যাপার ছিল। তো প্রথমে ভাবলাম যে ঠিক আছে, LNT তে থাকতে থাকতে বিটেক করে নিই। বিটেকে অ্যাডমিশন করলাম। 6 মাস পর এক্সামের যখন ডেট এলো, তো ছুটি পেলাম না। তখন LNT-তে একটা অ্যাপ্রেজালের ব্যাপার থাকে, তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, LNT-তেই চেষ্টা করি এখানে ভালো কিছু করার। তারপর সেখানেও প্রচুর কাজ করলাম। কাজ টাজ করার পর দেখলাম যে কাজ করে কিছু হচ্ছে না। মানে অন্য লোক, আমার ইনচার্জ সিনিয়র, তারা অনেক কিছু করছে, বাট আমি ফিল্ডে কাজ করছি, আমার কিছু হচ্ছে না। তো তারপর একটা ইনসিডেন্ট হলো 2019 সালে। মায়ের অ্যাক্সিডেন্ট হয়, তো দুর্গাপুজোর নবমীর দিন। তো আমি যেহেতু বাইরে ছিলাম, সে বছর ছুটিতে আসতে পারিনি। তো তখন আমাকে প্রথমে জানায়নি যে আমি ছোট, মানে ম্যানেজ করতে পারবো না। তো তারপর আমি মোটামুটি 1 সপ্তাহ পরে জানতে পারি। তারপর আমি এখানে আসি। 1 সপ্তাহ পরে এসে যত ট্রিটমেন্ট হয়, কনুই ভেঙে গিয়েছিল, অপারেশন হয়, তারপর সব ঠিক হয়ে যায়। তো ওখান থেকে আমার মনে হয়েছিল যে ঠিক আছে, আমি কিছু চেষ্টা করব যেখানে আমি বাড়ির কাছাকাছি থাকতে পারবো। তো সেখান থেকেই গভর্নমেন্ট চাকরির জন্য মোটিভেশন। তো সেখান থেকে তারপর আমি 2020 কোভিড, সেই সময়তে আমার ইউপি ট্রান্সফার হয়ে যায়, আরও দূরে চলে যাই। প্রথমে উড়িষ্যাতে ছিলাম। তারপর ওখান থেকে আমি বাড়ির সাথে কথা বলি যে না, আমি সরকারির জন্য চেষ্টা করব। তারপর ওখান থেকে 2021 সালে এপ্রিল পর্যন্ত কিছু সেভিংস করি। করার পর আমি ছেড়ে দিয়ে তারপর এখানে আসি। এখানে এসে প্রথমে আমার একটা বন্ধুর একটা কিছু নোটস ছিল, সেগুলো নিয়ে চেষ্টা করতে শুরু করলাম। 2022-এর SSC দিলাম। SSC প্রি ক্লিয়ার হলো, মেন্স হলো না। তখন ছিল SSC-তে ডেসক্রিপটিভ পেপার ছিল। তো আমি ডেসক্রিপটিভের ভিত্তিতেই প্রিপারেশন করছিলাম, পুরো ডিটেলসে সমস্ত কিছু। তারপর 2023-এ আবার প্রি দিলাম। মেন্সে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, MCQ হয়ে গেল, সেটাও হলো না। 2024-এও সেম SSC দিয়েছি, হয়নি। এর মধ্যে যখন 2022-এ PSC বেরোলো, আমি তখন আপনার কাছে ক্র্যাশ কোর্স নিই। ক্র্যাশ কোর্সের আগে থেকে আমি আপনাকে জানতাম। আমার অনেক বন্ধু আপনার কাছে পড়তো। আই থিঙ্ক শ্রীরামপুরেও বোধহয় আপনার কিছু কোচিং সেন্টার ছিল। আমার রুমমেট আপনার থেকে অনলাইন স্টাডি মেটেরিয়াল কালেক্ট করেছিল, সেগুলো নিয়েও আমি স্টাডি করেছিলাম। তো তখন আমার কাছে মনে হলো যে PSC-র জন্য বোধহয় আপনিই বেস্ট। এটা ভেবেই আমি আপনার কাছ থেকে ক্র্যাশ কোর্স নিয়েছি এবং সাকসেস। হ্যাঁ, আমি তারপর এসেছিলাম। তো যখন পরীক্ষা দিলাম, তো আমার কোথাও ব্যাপার ছিল যে 140-140 হয়ে যাবে। তো মোটামুটি 160 মতো অ্যাটেম্প্ট করেছিলাম, 140 পেয়েছিলাম। তারপর মানে আমার একদম কাট অফ থেকে 0.3 মার্কস উপরে ছিল। ইন্টারভিউতে এসে আপনাকে বললাম, তো আপনি, যেটা স্বাভাবিক, আমারও মনে হয়েছিল যে একদম যেহেতু কানায় আছি, তো অনেক চাপের ব্যাপার ইন্টারভিউতে। তো তখন থেকে টোটালি ইন্টারভিউটায় ফোকাস করলাম। হ্যাঁ স্যার, লাকি অ্যাকচুয়ালি। মানে আমি যখন ইন্টারভিউ বোর্ডের গেটের সামনে দাঁড়িয়ে আছি, তখনও আমার কানে বাজছে আপনার কথা। আপনি বলেছিলেন যে তোমরা ওখানে ইন্টারভিউ দিতে যাবে, তোমরা কিন্তু ভেবে নেবে যে তোমরা চাকরিটা পেয়ে গেছো, ওটা একটা মিটিং। তো আমিও সেরকমই, আমার বোর্ড 2 ছিল। তো অপূর্ব স্যার, মানে লাঞ্চের পরে আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল। তো লাঞ্চের সময় যখন বেরোলো, আমি স্যারের সাথে একটু, স্যার হেসে হেসে বললো যে আমরা একটু লাঞ্চ করে নিই। হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি ওখানটাতে অনেকটা রিল্যাক্স হয়ে গেছিলাম। তারপর লাঞ্চের পর ঢুকলাম, তো স্যার অলরেডি একবার মুখটা দেখে নিয়েছে। তারপর ঢোকার পর খুব হেসে হেসে হাসি মজা করে ইন্টারভিউ হলো। তো একজন PWD-র ছিলেন, তিনি একটু গম্ভীর ছিলেন, তিনি একটু বেশি প্রশ্ন করছিলেন। কিছু প্রশ্ন পেরেছি, কিছু প্রশ্ন পারিনি।
বলেছি যে মোটামুটি ভালো নাম্বারই পেয়েছো। হ্যাঁ এরকম ভাবেই হয়েছে। তারপর ওখান থেকে ইন্টারভিউটা হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছিল, আমার 23 মিনিট ইন্টারভিউ হয়েছিল, তো আমার মনে হয়েছিল যে ঠিক আছে, টাইমিংটাও ইন্টারভিউ খুব ম্যাটার করে, কারণ আমার পরে যে ঢুকেছিল আমি তার জন্য ওয়েট করেছিলাম, যে 13 মিনিট হয়েছিল। তো আমার মনে হয়েছিল যে ঠিক আছে, দুজনের মধ্যে ডিফারেন্স যখন আছে, কনফিডেন্স ছিলাম যে হয়ে যেতে পারে। কোন ডিপার্টমেন্টে তো? পিএইচই হয়েছে। তারপর রিসেন্টলি আমার আরআরবিরও রেজাল্ট বেরিয়েছে। আরবি তো তোমার হয়েছে। আরআরবিটাও হয়েছে এবার। কোন ডিভিশন? কলকাতা তো? হ্যাঁ কলকাতাতেই হয়েছে, কিন্তু ডিপার্টমেন্ট তো আমি জানতে পারছি না। অ্যাকচুয়ালি আমি এখন একটা জব করছি, পিএইচির আন্ডারে একটা কন্ট্রাক্টর আছে। তবে আমি বলবো কলকাতাতে যদি তুমি আরবিতে পাও, কলকাতার আরবিতে দেখ ভালো। হুম। যদি তুমি হেড অফিসে পাও, মোস্ট প্রবলি আমি ডিজাইনটাকেই ফার্স্ট চয়েস রেখেছিলাম। তো একদম ডিজাইন খুব ভালো হবে। আমার চয়েসটা আমার মনে নেই, আমি অ্যাকচুয়ালি আরআরবির চয়েস শিটটা তখন আইডিয়া ছিল না। সিস্টেমের উপর ফুটেজে ডিপেন্ড করে। আমার প্রত্যেকটাই চয়েস ক্লিয়ার। একই রকম তো, হ্যাঁ সবাই দেয়া থাকে, পেয়ে যাবে দেখো যদি ভালো থাকে। তবে খুব মানে কি বলবো, মানে কলকাতাতে যদি তুমি ডিজাইন ডিপার্টমেন্টে পাও, হ্যাঁ, স্যার। প্রত্যেকে ভালো চাকরি, সুখের চাকরি দিবে। দেখি। মাইনেও অনেক, আমার ফার্স্ট কাজ চয়েস কি? পাঁচটায় শেষ। হ্যাঁ নটা। ইয়ে করে আমাদের থ্যাংক ইউ স্যার। তোমার সিঙ্গেল আছে। থ্যাংক ইউ। চলো